সোনা পাপ্পুর বিরুদ্ধে চার্জশিটের দাবি ইডির। কি দাবি? টাকার বিনিময়ে সোনা পাপ্পুকে প্রভাবশালী তকমা, বেআইনি কাজে টাকা পাঠাতেন সোনা পাপ্পু, ইডির তরফ থেকে দাবি করা হয়েছে চার্জশিটে। আর কি উল্লেখ করা হয়েছে? টাকার বেনিয়মে সোনা পাপ্পুকে প্রভাবশালী তকমা, অর্থাৎ টাকার বিনিময়ে সোনা পাপ্পুকে প্রভাবশালী তকমা দেওয়া হয়েছে। সোনা পাপ্পুর বিরুদ্ধে এমনটাই চাঞ্চল্যকর দাবি ইডির এবং চার্জশিটে উল্লেখ। সরাসরি জানবো, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, চার্জশিটে ইডির তরফ থেকে আর কি উল্লেখ করা হলো? দেখো, সোনা পাপ্পুর বিরুদ্ধে চার্জশিটে বিস্ফোরক ইডি, এমনটা বলা চলে। বলা হচ্ছে একাধিক বিপুল পরিমাণে টাকা, বিপুল টাকা দেওয়া হয়েছিল, কোটি কোটি টাকা দেওয়া হয়েছিল, যার ফলে সোনা পাপ্পু কিন্তু প্রভাবশালী হয়ে উঠেছিল। শুধুমাত্র সোনা পাপ্পু প্রভাবশালী হতে বলা হচ্ছে যে দেখা যাচ্ছে যে 19.49 কোটি টাকা খরচ করা হয়েছিল এই প্রভাবশালী হওয়ার জন্য, যেক্ষেত্রে দেখা যাচ্ছে 3,41,51,000 টাকা ঘুষ দেয়। তার মধ্যে কসবা থানার আধিকারিক, পুলিশ আধিকারিক, কেএমসি আধিকারিক, কাউন্সিলর এবং ডোনেশন দেওয়া হয় পুজোর ফান্ড এবং পার্টি ফান্ডে। এবং বলা হচ্ছে পুলিশকে দেওয়া হয়েছিল 1,40,00,000 টাকা, কাউন্সিলরকে দেওয়া হয়েছিল 1,11,50,000 টাকা এবং কেএমসি আধিকারিক তাদেরকে দেওয়া হয়েছিল 27,70,000 টাকা। এবং ডোনেশন অনুযায়ী বলা হচ্ছে 55,51,000 টাকা কিন্তু এই ডোনেশন পার্টি ফান্ডে দেওয়া হয়েছিল। সোনা পাপ্পু মামলায় ইডির পক্ষ থেকে চার্জশিট দেওয়া হয়েছে, সেখানে কিন্তু এই বিস্ফোরক দাবি করেছে ইডি। সোনা পাপ্পু যে প্রভাবশালী হয়ে ওঠে, সেক্ষেত্রে কিন্তু এই বিপুল পরিমাণ টাকা একাধিক জায়গা তিনি দিয়েছিলেন, এমনটা তথ্য পায়। এবং এর পরবর্তীতে তদন্তে নেমে জানতে পারছে 19,49,00,000 টাকা এই বিপুল পরিমাণ টাকা কিন্তু বিভিন্ন জায়গায় বেআইনি কাজ করার জন্য তিনি তুলেছিলেন। পরবর্তী ক্ষেত্রে একাধিক ব্যক্তিকে দিয়েছিলেন, যার ফলে সোনা পাপ্পু প্রভাবশালী উঠেছিল। এবং বলা হচ্ছে এই যে টাকা, বিপুল পরিমাণ টাকা যে দেওয়া হয়েছিল, কারোর নির্দেশে দেওয়া হয়েছিল, এই বিপুল পরিমাণ টাকা শুধুমাত্র পার্টি ফান্ড থেকে শুরু করে বলা হচ্ছে কেএমসি আধিকারিক, অন্যদিকে পুলিশ আধিকারিক, প্রত্যেকটি খাতে কিন্তু দেওয়া হয়েছিল, যার ফলে সোনা পাপ্পু প্রভাবশালী উঠেছিল কসবা থেকে শুরু করে এই সংলগ্ন এলাকায়, যার ফলে সোনা পাপ্পু ছাড়া কোনো কাজ কিন্তু সিন্ডিকেটের কাজ হতো না বলেই বলা হচ্ছে ইডির চার্জশিটে। এবং ইডির চার্জশিটে বিস্ফোরক স্বীকারোক্তি ইতিমধ্যেই বলা হয়েছে যে সোনা পাপ্পু প্রভাবশালী হওয়ার জন্য কিন্তু এই বিপুল পরিমাণ টাকা যেখানে যেখানে সরকারি আধিকারিককে দিতে হয় সমস্ত টাকাই দিয়েছিল। ইডির পক্ষ থেকে সোনা পাপ্পুর বিরুদ্ধে এই চার্জশিট পেশ করা হয়েছিল এবং এই চার্জশিটে ইডির পক্ষ থেকে বিস্ফোরক স্বীকারোক্তি এমনটাই স্পষ্ট হচ্ছে। বেশ, টাকার বিনিময়ে সোনা পাপ্পুকে প্রভাবশালী তকমা, সোনা পাপ্পুর বিরুদ্ধে চার্জশিটে দাবি ইডির। একেবারে চাঞ্চল্যকর দাবি ইডির তরফ থেকে। বেআইনি কাজে টাকা পাঠাতেন সোনা পাপ্পু, পুজোর ডোনেশন বা পার্টি ফান্ডে সোনা পাপ্পুর টাকা ইডির তরফ থেকে দাবি করা হয়েছে। 3,41,51,000 টাকা ঘুষ দেয় সোনা পাপ্পু, পুলিশকে 1,46,00,000 টাকা দেয় সোনা পাপ্পু, ইডির তরফ থেকে চার্জশিটে উল্লেখ। কাল থেকে সংসদে বাদল অধিবেশন শুরু। বাদল অধিবেশনের আগে আজ সর্বদল বৈঠক। শরিকদের পাশাপাশি বৈঠকে বিরোধীদেরও গুরুত্ব দেওয়া হয়েছে। আজ সর্বদল বৈঠকে কোন কোন বিষয়গুলো নজরে, কোন কোন বিষয়গুলো উঠবে? সকাল 11টায় অ্যানেক্স ভবনে এই সর্বদল বৈঠক শুরু হওয়ার কথা। সার্বিক বিষয়ে জানবো, মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে সরাসরি। মৈত্রেয়ী, দেখো, সর্বদল বৈঠক ডাকার মূল কারণ হয় যে কোনো অধিবেশন শুরুর আগে যে সেই অধিবেশনে মূলত কোন কোন অ্যামেন্ডমেন্ট বা কোন কোন বিল আনতে চাইছে, কোন কোন বিলের ওপর গুরুত্ব দিতে চাইছে সরকার, এবং সেগুলো নিয়ে সরকার কিভাবে চাইছে সেই সংশ্লিষ্ট অধিবেশনটাকে পরিচালনা করতে, সেটার বিষয়ে বিরোধী সঙ্গেই সরকারের যারা শরিক দলরা রয়েছে তাদেরকে একটা ওভারভিউ দেওয়ার জন্য এই সর্বদলীয় বৈঠক ডাকা হয়। এবং গত কয়েকটি সর্বদলীয় বৈঠকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সর্বদলীয় বৈঠকে মূলত বিরোধীদের কাছ থেকে সহযোগিতার আবেদন জানান সরকার পক্ষ এবং তাদেরকে জানানো হয় যেন তারা সুষ্ঠুভাবে গোটা অধিবেশনটা চলতে দেন। এর আগের একাধিক অধিবেশনে আমরা দেখেছি যে কার্যত অধিবেশন চলতেই দেওয়া হয়নি এবং সেখানে বিরোধীদের বিক্ষোভের জেরে গোটা অধিবেশনটাই বানচাল হয়ে গিয়েছে। সেটা যাতে না হয়, বিরোধী পক্ষেরও যাতে সমান রকমের পার্টিসিপেশন আসে এবং তাদের সহযোগিতা যাতে আসে, সেই দাবি করা
এবং সেই অনুরোধটা জানানো, এবং তার সঙ্গে সঙ্গে সরকার যে সমস্ত গুরুত্বপূর্ণ বিলকে তারা মনে করছে যে এই অধিবেশনে পাশ করানো দরকার এবং কেন তারা সেটাকে গুরুত্ব দিচ্ছে সেই সমস্ত বিষয় তারা আজকে তুলে ধরবে। আজকে রাজনাথ সিং এর নেতৃত্বে এই সর্বদলীয় বৈঠক হতে চলেছে এবং সেখানে সরকার আগামী দিনে এই আগামী অধিবেশনে অর্থাৎ বাদল অধিবেশনে যে সমস্ত বিলগুলি আনতে চলেছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যেটা শোনা যাচ্ছে সরকার সূত্রে আমরা জানতে পারছি যে নারী সুরক্ষা সংশোধনী এবং তার সঙ্গে সঙ্গে ডিলিমিটেশনের বিলের ওপর সব থেকে বেশি জোর দিতে চাইছে এই মুহূর্তে সরকার, এবং সেই ক্ষেত্রেও আজকে আলোচনায় সেই বিষয়টিও কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে আজকে। ওকে, সঙ্গে থাকো মৈত্রী। এদিকে আজকে যে সর্বদল বৈঠক, সেই সর্বদল বৈঠকে এনসিপিআই ডাক সরকারের। এনসিপিআই কে গুরুত্ব দেওয়া হচ্ছে জাতীয় স্তরে। তৃণমূলের ভাঙনে প্রথমবার সংসদে এনসিপিআই। আজকে এনসিপিআই তরফ থেকে কারা কারা উপস্থিত থাকবেন এই সর্বদল বৈঠকে? মৈত্রী রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাবো। মৈত্রী, কারা কারা উপস্থিত থাকছেন আজকের এই সর্বদল বৈঠকে এনসিপিআই তরফ থেকে, এবং এটাও স্পষ্ট হয়ে গেল যে কার্যত স্বীকৃতি জাতীয় স্তরে এনসিপিআই কে লোকসভার স্পিকারে, তাই তো মৈত্রী? নিঃসন্দেহে দেখো কার্যত স্বীকৃতি বলাই চলে, এবং আজকের যে বৈঠকে ডাক পাওয়া হয়েছে সর্বদল বৈঠকে, সেখানে এনসিপিআই এর দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাদের মুখ্য সচেতক কাকুলি ঘোষ দস্তিদার তারা দুজন যোগ দিতে চলেছেন। আর কিছুক্ষণ সময়ের মধ্যেই সেই বৈঠক শুরু হবে এবং রাজনৈতিকভাবে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনো পর্যন্ত স্পিকারের তরফ থেকে এনসিপিআই এর চূড়ান্ত স্বীকৃতি আসেনি, সেটা আসাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, কিন্তু ইতিমধ্যেই তাদেরকে আলাদা ব্লক অ্যালট করে দেওয়া হয়েছে স্পিকার অফিসের তরফ থেকে। ফলে যে দাবি এই 20 জন সাংসদ করেছিলেন সেটা মেনে নেওয়া হয়েছে, এবং যে চিঠি কিরেন রিজিজুর তরফ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হয়েছে সেখানে কিন্তু তাদেরকে এনসিপিআই হিসেবে রেকগনিশন দিয়ে বা তাদেরকে উল্লেখ করে এবং এনসিপিআই এর দলনেতা হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে। ফলে দেশীয় রাজনীতিতে কিন্তু এটা অত্যন্ত বড় ইঙ্গিতবাহী পদক্ষেপ, এবং আগামী দিনে যখন অধিবেশন শুরু হবে সেখানে কিন্তু তৃণমূল বনাম এই এনসিপিআই সাংসদদের কি দৈরত হয় সেটাই কিন্তু সব থেকে বেশি তাৎপর্যপূর্ণ হবে, এবং গোটা দেশের নজর থাকবে সেই দিকেই। ওকে, নজর থাকুক মৈত্রী। No, I am attending today as a leader of a new political party, NCPI, Nationalist Citizen Party of India. क्योंकि पिछले 15 साल में ही तृणमूल कांग्रेस पार्लियामेंट्री पार्टी का लीडर थे, चीफ व्हिप थे ममता बनर्जी का साथ। हाउस बिलोंग्स टू द अपोजिशन, ये आइडिया को रिफ्लेक्शन होने देना चाहिए। लेट द हाउस रन। इक्वली वी आर द फर्म बिलीवर्स of the principle of secularism, communal harmony and unity of the country. We are not ditching from this line. That I will reflect in the meeting and will establish it. We are completely secular by nature, but we are going to attend with NDA, 20 MPs along with 3 Muslim MPs. একটা হচ্ছে আমাদের অফিসিয়াল অনেক কাজ আছে, যেগুলো আনঅফিসিয়ালি কথাবার্তা হয়েছে সেগুলো অফিসিয়ালি নোট করা এবং রুলস হিসেবে যেগুলো, এবং স্পিকারের ইনস্ট্রাকশনেই কি কি চাই স্পিকারের লিখিতভাবে সেগুলো আমরা করে নেব। গতকালই আমরা দেখেছি দক্ষিণ 24 পরগনার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যালয়, সেই কার্যালয় ভাঙার কাজ শুরু। আর গতকালই অর্থাৎ অফিস ভাঙার দিনই বেসুরোদের নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন বাঁচতে ডিল করেছে নব তৃণমূল। তোপ তাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের সমস্যা রয়েছে, তারা যদি বলে যে দলের এই পারফরমেন্সের জন্য বা পরাজয়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, তাহলে 24-এ যে তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে তার কৃতিত্বও আমার। যদি ডিসক্রেডিট আমার হয়, হারে, তাহলে জেতার সময় ক্রেডিটও আমার। আর যাদের আমাকে নিয়ে সমস্যা তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, তবে আসার আসুন, আজকে চলে আসুন। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। 4 তারিখের রেজাল্টের পর 5 তারিখ করলে ভালো হতো, উচিত ছিল 5 তারিখে তাহলে অন্তত মমতা ব্যানার্জির পলিটিক্যাল ক্যারিয়ারে এরকম অবস্থা হতো না।
দেখো হার জিত তো আছে, যে কোনো দলই হারতে পারে জিততে পারে, কিন্তু বাদবাকি দল যে টুকরো 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 হয়ে গেল দিদির মতো একটা নেত্রীর দল, সেটা খুব দুঃখজনক। কিন্তু এই ডিসিশনটা আমার মনে হয় অভিষেকের 5 তারিখে নিলে ভালো হতো, সেটা এতদিন অনেক লেটে নিল। এদিকে শাহী সফর শেষেই বঙ্গ বিজেপির মেগা মিট। আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠক। শুভেন্দু অধিকারীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক। শাহী সফর শেষেই বঙ্গ বিজেপির মেগা মিট। আজকের এই বৈঠকে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী, অবশ্যই নজর থাকবে। বৈঠকে উপস্থিত থাকবেন শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার সহ আরো অনেকে, কেন্দ্রীয় নেতৃত্বরা উপস্থিত থাকবেন। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে সরাসরি। সুস্মিতা, শাহী সফর শেষে আজকে যে বঙ্গ বিজেপির মেগা মিট, মুখ্যমন্ত্রীর বাসভবনে সেই গুরুত্বপূর্ণ বৈঠক, কি কি নির্দেশ, কি কি বার্তা দেওয়া হবে এবং কোন কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে আজ? দেখো, নির্বাচনে বিপুল জয়লাভের পর বিজেপির কাছে এই মুহূর্তে প্রধান লক্ষ্য জেলা এবং বিধানসভা ভিত্তিক, অর্থাৎ যে বিধানসভায় তারা জিতেছে, জয়লাভ করেছে এবং যে বিধানসভায় তারা এখনো পর্যন্ত জয়লাভ ছিনিয়ে আনতে পারেনি, সেই বিধানসভা এবং বিধানসভা কেন্দ্র এবং জেলা ভিত্তিক বিজেপির যে 43টি সাংগঠনিক জেলা রয়েছে সেই জেলাগুলির সংগঠনকে মজবুত করা। যে 6 থেকে 7% ভোট এবার ইতিমধ্যে বর্ধিত ভোট রয়েছে, সেই ভোট শতাংশকে তাদের ভোট ব্যাংকে পুরোপুরিভাবে স্থানান্তরিত করা, সেই সংগঠন নিয়ে ইতিমধ্যেই তারা একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে, একাধিক সিদ্ধান্ত নিয়েছে। জেলা কমিটির ক্ষেত্রেও নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত কার্যকর করতে গেলে আগামী দিনে রাজ্য বিজেপির কোর কমিটির সদস্যদের কোথায় যাওয়া উচিত, কোথায় গলদ রয়েছে, কিংবা কি কি বিষয়ে আরো বেশি করে জোর দেওয়া প্রয়োজন রয়েছে, সেই সমস্ত বিষয়ে আজ শাহী সফর শেষেই রাতেই গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন সেচ দপ্তরের বাংলোতে মুখ্যমন্ত্রীর বাসভবন। সেখানে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুনীল বানসাল সহ রাজ্যের যারা সাধারণ সম্পাদক রয়েছেন তারা উপস্থিত থাকবেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। এছাড়াও বিজেপি 15ই আগস্ট অর্থাৎ আগামী আগস্ট মাস সহ একাধিক পরিকল্পনা নিচ্ছে। 9 থেকে 14ই আগস্ট ঘর ঘর তিরঙ্গা কর্মসূচি হবে বিজেপির তরফে এবং নির্বাচনে বিপুল জয়লাভের পর এ রাজ্যে ক্ষমতায় আসার পর এই ঘর ঘর তিরঙ্গা অর্থাৎ প্রত্যেকটি ঘরে জাতীয় পতাকা, দেশ মাতার প্রতি শ্রদ্ধা নিবেদনের কর্মসূচিকে আরো বেশি করে গুরুত্বপূর্ণ এবং জাঁকজমকপূর্ণভাবে পালনের কর্মসূচি নেওয়া হচ্ছে। সেই কর্মসূচি সহ আগামী আগস্ট মাস জুড়ে কি কি দেশাত্মবোধক কর্মসূচি এবং দেশ মাতাকে সম্মান জানানোর কর্মসূচি দল এবং সরকার উভয়ের তরফ থেকেই নেওয়া হবে, সেই সমস্ত বিষয়ে রাজ্য বিজেপি অর্থাৎ রাজ্যের রাজনৈতিক দল বিজেপি এবং রাজ্য সরকার দুজনের মধ্যে একই সঙ্গে লিয়াজো মেনটেন অর্থাৎ কিভাবে সংযোগ স্থাপন করে কর্মসূচি আগামী দিনে গৃহীত হবে, তা বাস্তবায়িত হবে, সে বিষয়ে আজকে সমস্ত পরিকল্পনা রোড ম্যাপ ঠিক করে নেওয়া হবে রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে। এছাড়াও অমিত শাহের তরফ থেকে অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে সংগঠনকে মজবুত, আগামী দিনে কর্মসূচি, রাজ্যের বর্তমান অবস্থা সব বিষয়ে একাধিক নির্দেশিকা, একাধিক নির্দেশ মিলেছে বলেও শোনা যাচ্ছে এবং সেই নির্দেশগুলিতে একেবারে ব্লক, মণ্ডল কিংবা জেলা স্তরে পৌঁছে দেওয়ার জন্য রাজ্য নেতৃত্ব কি কি ভূমিকা গ্রহণ করবে সেই সমস্ত বিষয়ে আজকের রাতের বৈঠকে আলোচনা হবে বলেই বিজেপির সূত্রে খবর। ওকে, বঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকালের পর আজও দিনভর একাধিক কর্মসূচি রয়েছে তার। আইন শৃঙ্খলা পর্যালোচনায় অমিত শাহ, সৌজন্য অডিটোরিয়ামে শাহী বৈঠক। আইন শৃঙ্খলা নিয়ে পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক। সৌজন্য অডিটোরিয়ামে শাহী বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সে বৈঠক কি শুরু হয়েছে, আরো বিস্তারিত জানার চেষ্টা করব। কি পরিস্থিতি, প্রীতিশ রয়েছে আমার সঙ্গে। প্রীতিশ, এবং ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সৌজন্যে প্রবেশ করেছেন, মিনিট 10 হলো এবং এই বৈঠক কিন্তু ইতিমধ্যেই আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গের পুলিশ আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ের যে বৈঠক, সেই বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মূলত যেটা মনে করা হচ্ছে একাধিক বিষয় রয়েছে, কেননা আইন শৃঙ্খলার সাথে সাথে অনুপ্রবেশ যে একটা বড় সমস্যা এই রাজ্যে, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিগত সময় বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিজেপি বারংবার প্রশ্ন তুলেছিল এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার রাজ্যের সরকারে পালাবদল হয়েছে এবং বিজেপির তরফ থেকে অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারংবারই একই কথা বলেছিলেন যে রাজ্যে অনুপ্রবেশ যেভাবে সীমান্তবর্তী জেলাগুলো থেকে হচ্ছে সেই সমস্ত বিষয়গুলোতে নজরদারির প্রয়োজন। কিন্তু বিগত সরকারের সময় এই বিষয়গুলোকে সে অর্থে কোনো রকম গুরুত্ব দেওয়া হতো না।
কিন্তু রাজ্যে পালাবদলের পর এ রাজ্যের সরকার সীমান্তবর্তী যে সমস্ত জেলা রয়েছে সেই সমস্ত জেলার যারা এসপিরা রয়েছেন সেই সমস্ত এসপিদের সঙ্গেও কিন্তু বিশেষ বৈঠক করবেন আজকে অমিত শাহ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং এই অনুপ্রবেশ থেকে শুরু করে রাজ্যে যে একটা পূর্ণ যে নিরাপত্তা বলয়, অর্থাৎ বলা চলে যে নারী নিরাপত্তা থেকে শুরু করে মহিলাদের জন্য মহিলা থানা, এই সমস্ত কিছুর যে সার্বিক যে বৈঠক, সেই বৈঠক কিন্তু আজকে সৌজন্যতে ইতিমধ্যেই হতে চলেছে। প্রিয়াঙ্কা। ওকে, এদিকে ন্যাশনাল লাইব্রেরিতে অমিত শাহ, তার আগে আইন শৃঙ্খলা পর্যালোচনায় অমিত শাহ সৌজন্য অডিটোরিয়ামে শাহী বৈঠক। আইন শৃঙ্খলা নিয়ে পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক। ইতিমধ্যেই সৌজন্য অডিটোরিয়ামে শাহী বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর বাংলায় বিনিয়োগে আমূল পরিবর্তন। পশ্চিমবঙ্গে 650 কোটির মেগা প্রকল্প আমূলের। আজ আমূলের মেগা ডেয়ারি প্লান্টে ভিত্তিপ্রস্তর স্থাপন। ভার্চুয়ালি শিলান্যাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় বিনিয়োগে আমূল পরিবর্তন। পশ্চিমবঙ্গে 650 কোটির মেগা প্রকল্প আমূলের। আজই আমূলের মেগা ডেয়ারি প্লান্টে ভিত্তিপ্রস্তর স্থাপন। ভার্চুয়ালি শিলান্যাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের। বাংলায় ডেয়ারি প্লান্ট আমূলে। আরো ডিটেল জানবো, প্রীতিশ রয়েছে আমার সঙ্গে। প্রীতিল, কখন এই কর্মসূচি শুরু হচ্ছে? প্রতিনিধি দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, কখন শুরু হচ্ছে এই কর্মসূচি? কি কি কর্মসূচি রয়েছে এই নিয়ে? পুরো রাজ্যে পালা পরিবর্তনের পর নতুন যে সরকার, বিজেপি সরকারের তরফ থেকে এসে যে প্রথম ঘোষণা, বিনিয়োগের যে ঘোষণা বা ইন্ডাস্ট্রি, নতুন ইন্ডাস্ট্রি রাজ্যের ঘোষণা, সেই ঘোষণার কিন্তু প্রথম নামটা ছিল হচ্ছে হাওড়ার চাকরাইলের এই আমুল ফ্যাক্টরি। দীর্ঘদিন ধরে এই জমি আমুলের তরফে থাকলেও সেখানে কিন্তু কোনো রকম ভাবে তারা ফ্যাক্টরি তৈরি করতে পারছিল না। যে সদিচ্ছা, পূর্ববর্তী সরকারের যে সদিচ্ছা, সেই সদিচ্ছার অভাবেই দীর্ঘ কয়েক বছর পর অবশেষে আমুলের এই যে মেগা ফ্যাক্টরি, যা 650 কোটি টাকার একটা প্রকল্প, তা কিন্তু চালু হতে চলছে। যেখানে প্রত্যেক দিন প্রায় 10 লক্ষ কেজি দই বা দই তৈরি করবে আমুল। এটা কিন্তু ভারতবর্ষে সবচেয়ে দই তৈরির সবচেয়ে বড় কারখানা হতে চলছে। ঠিক তার পাশাপাশি শুধু কারখানা বা বিনিয়োগ নয়, এর পাশাপাশি কিন্তু একটা কর্মসংস্থানের বলা যেতে পারে বড় সড়ো জোয়ার আসতে চলছে হাওড়া শহর এবং রাজ্যের বুকে। এবং বিকেল 4টের সময় ভার্চুয়ালি সেই উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এবং অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যার স্বপ্নের প্রকল্প ছিল এই আমূলের এই বড় একটি বিনিয়োগ বা বড় একটি প্রকল্পের শুভারম্ভ উদ্বোধন করা। আমরা জানি দীর্ঘদিন ধরে এই কাজ শুরু হয়েছে। এই ঘোষণার পর থেকে কিন্তু কর্ম শুরু হয়েছে। বছরের প্রথমের দিকে কিন্তু এই ফ্যাক্টরি কার্যত চালু হয়ে যাবে বলে আমূলের তরফ থেকে জানানো হয়েছে। ওকে।